আসসালামু আলাইকুম সবাইকে। অপরাধী ভালোবাসা গল্পের 58 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সুরঞ্জনার বিয়ে আজ। চৌধুরী বাড়ির সবাই সেখানেই উপস্থিত। নুসরাত উঁচু পেট নিয়ে সুরঞ্জনার ঘরে বসে আছে বিছানায়। কায়নাত সুরঞ্জনার সাজ দেখছে। বউ সেজে সেও বিয়ে করেছিল। অর্ণ সেদিন মাঝরাতে বউ সাজিয়ে কবুল করেছিল তাকে। পুরনো কথা ভাবতেই হেসে ফেললো সে। অর্ণবোধহয় বাইরে ভাইদের সাথে। কায়নাত বিছানা থেকে নেমে ঘরের বাইরে এলো। বাইরে সে জানতে পারলো অর্ণ ছাদে গেছে। সে গুটি গুটি পায়ে ছাদে গেল। গিয়ে দেখলো ছেলেরা মিলে সিগারেট টানছে। কায়নাতের কপালে ভাঁজ পড়লো। অভিমানী চোখে অর্ণর দিকে তাকিয়ে রইলো। অর্ণর পরনে আজ কালো পাঞ্জাবি। বউয়ের সাথে মিলিয়ে কালো রঙের পাঞ্জাবি পরেছে। অর্ণ সুরঞ্জনার এক কাজিনের সাথে কথা বলছিল। হঠাৎ ছাদের দরজার দিকে চোখ যেতেই কথা থামিয়ে দিল। হাতে সিগারেট কয়েকবার টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ফেললো। তারপর এগিয়ে এলো কিশোরীর কাছে। কায়নাতের সামনে আসতে না আসতেই কায়নাত শাড়িরা চুল মুখে চেপে ধরে বলল, কাছে আসবেন না আমার। অর্ণ দাঁড়িয়ে গেল। কিছু বলার আগেই কায়নাত অর্ণর দিকে তাকালো। তারপর বলল, আমার কোনো কথার দাম নেই আপনার কাছে, তাই না? আমি বারণ করার পরও আপনি আবার সিগারেট খাচ্ছেন। অর্ণ মাথা চুলকে বলল, খাই না তো, আজ অনেকদিন পর। কায়নাত বলল, আবার মিথ্যে কথা বলছেন। কায়নাত বিরক্ত হলো। ঘন ঘন শ্বাস ফেলে ধুর বলে পিছু ঘুরে সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো। অর্ণ হতভম্ব। তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে কায়নাতের পিছু নিল। নিচে ফ্লোরে আসতেই অর্ণ কায়নাতের হাত টেনে ধরলো। আশেপাশে অনেক মানুষ। পরিস্থিতি খারাপ হচ্ছে বলে কায়নাত চুপ রইল। অর্ণ কাছে টেনে ধীরে সরে বলল, আর খাবো না, সরি। কায়নাত উত্তর দিল না। তারপর বলল, বললাম তো সরি, কথা বলবে না তুমি। কায়নাত ঘুরে দাঁড়ালো। অর্ণর দিকে তাকিয়ে বলল, আপনার কাছে আমার গুরুত্ব কতটুকু সেটা নিজের চোখেই দেখলাম, আর কি বা বলার আছে। অর্ণ বলল, কতদিন ধরে সিগারেট ধরি না দেখেছো তুমি? আজকে অনেকদিন পর ছুঁয়েছি। কায়নাত বলল, ভালো করেছেন। সেই সময় কায়নাত হাত ছাড়িয়ে সুরঞ্জনার ঘরে ঢুকলো। বিকেলবেলা বিয়ে পড়ানো হলো। সুরঞ্জনার ইচ্ছে না থাকলেও খুকনকেই কবুল করতে হলো। শেষে সন্ধ্যার পর বিদায় হলো। রাতে চৌধুরী বাড়ির সবাই খাওয়া দাওয়া করেই ফিরলো। প্রেম আর আদাল মিলে নুসরাতকে তার ঘরে দিয়ে এসে যে যার ঘরে চলে গেল। পরের দিন সকাল সকাল বাড়িতে এলো স্বার্থ এবং শেহের। হাতে নানা রকম ফল। হবু শ্বশুর বাড়ি বলে কথা। স্বার্থ নিশার ঘরে এলো। নিশা হাতে নখ কাটছিল। স্বার্থকে দেখেই সব ছুঁড়ে মেরে ঝাপটে জড়িয়ে ধরলো। স্বার্থ শব্দ করে হাসলো। নিশার মাথায় হাত বুলিয়ে বলল, নেশার বাচ্চা, পাগল হয়ে গেছিস? নিশা হঠাৎ স্বার্থর চাপদারিওয়ালা গালের ঠোঁট ছুঁয়ে বলল, তোমাকে কত মিস করেছে জানো? কষ্টে ঠেলায় সকালে খাইনি আমি। স্বার্থ ঠোঁট চেপে হাসলো। নাটকবাজ মেয়ে একটা। নিশা ছেড়ে দিল স্বার্থকে। হামাগুড়ি দিয়ে বিছানায় বসে স্বার্থকে বসতে দিল। স্বার্থ পা উঠিয়ে বসলো। নেল কাটার হাতে নিয়ে নিশার হাতে টেনে ধরে বলল, আম্মু তোকে বাসায় নিয়ে যেতে বলেছে আজ, তোর জন্য কাচ্চি রান্না করবে। নিশা অবাক হয়ে বলল, আন্টি যেতে বলেছে? স্বার্থ বলল, হ্যাঁ। নিশা বলল, আম্মুকে বলে নিয়ে যেও, বলে না গেলে আমাকে বকবে। স্বার্থ বলল, আচ্ছা। স্বার্থ সুন্দর করে নিশার নখগুলো কেটে দিল। নিশা স্বার্থর দিকে তাকালো চোখ ছোট ছোট করে। মাথার চুলের দিকে তাকিয়ে বলল, তোমার চুল তো পেকে যাবে কয়েকদিন পর, কানাডা যাওয়ার আগে বিয়েটা করে যাও। স্বার্থ নিশার কপালে টুকা মারলো। তারপর বলল, ফাজিল, আগে পড়াশোনা শেষ কর। নিশা বলল, ততদিনে তুমি বুড়ো হয়ে যাবে তো। কায়নাতকে দেখেছো কি সুন্দর জামাই নিয়ে সংসার আর পড়াশোনা দুটোই করছে। স্বার্থ বলল, ওদের বিয়েটা তো স্বাভাবিক ছিল না সোনা, তোকেও বিয়ে করবো, তার আগে নিজেকে স্ট্রং কর। নিশা বলল, আমি তো স্ট্রং। স্বার্থ দুষ্ট হাসলো। ভ্রু উঁচিয়ে বলল, আরো স্ট্রং হতে হবে এই স্বার্থকে সামলাতে হলে। নিশা স্বার্থকে থামিয়ে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, ইস, তুমি ভীষণ খারাপ হয়ে যাচ্ছ স্বার্থ ভাই। স্বার্থ নিশাকে কাছে নিয়ে এলো। কাঁধে হাত রেখে চিবুক উঁচিয়ে বলল, শুধু তোর জন্য। স্বার্থ আজ দ্বিধা না করে আলতো করে নিশার ঠোঁটে চুমু খেলো। নিশা চমকে উঠলো। চোখ বড় বড় করে স্বার্থর দিকে তাকিয়ে রইল। এক মুহূর্তে যেন শ্বাসই নিতে পারছিল না। স্বার্থ হালকা হেসে আবারও তার ঠোঁটে নরম চুমু এঁকে দিল। তারপর নিশার গাল ছুঁয়ে ফিসফিস করে বলল, সরি বিয়ের আগে এভাবে চুমু খাওয়ার জন্য, কিন্তু নিজেকে আটকাতে পারিনি। নিশার বুক টিপ টিপ করছে। চোখে অদ্ভুত লজ্জার ছায়া। কথা বেরোতে পারছিল না মুখ দিয়ে। কিছুক্ষণ পর হঠাৎ মুখ ফিরিয়ে বিছানার চাদর টেনে মুখ ঢাকলো। গলা কেঁপে উঠলো তার। তারপর বলল, আর কখনো এমন করো না, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। স্বার্থ হেসে নিশার কানের কাছে ঝুঁকলো। তারপর বলল, প্রমিস, আর করবো না। নিশা মুখ তুললো। লাজুক চোখে এদিক ওদিক তাকিয়ে বলল, যাও তো। স্বার্থ বলল, যাবো কেন? নিশা বলল, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসছি। স্বার্থ বলল, আমার সামনে রেডি হ। নিশা কটমট করে তাকালো। তারপর বলল, খারাপ লোক, বের হো ঘর থেকে তাড়াতাড়ি। স্বার্থ শব্দ করে হাসলো। বিছানা থেকে নেমে হঠাৎ পিছু করে নিশার চোয়াল চেপে ধরে শক্ত করে গাঢ় একটা চুমু খেয়ে বলল, লাভ ইউ সোনা, তাড়াতাড়ি আই। স্বার্থ বেরিয়ে গেল ঘর থেকে। নিশা ঠোঁটে হাত রেখে পাথরের মতো বসে রইল। লজ্জায় চোখ মুখ খিচে বন্ধ করে হাত পা ছড়াছড়ি করলো। স্বার্থকে দেখলে আজকাল ভীষণ লজ্জা লাগে। লোকটা কেমন কেমন করে যেন তাকায়। আর এদিকে খুলনায় চৌধুরী বাড়িতে দুপুরের খাবার আয়োজন করা হচ্ছে। বাড়িতে রাহেলা বানু এসেছে। নিধি পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকলেও প্রেমের সাথে আধা ঘন্টা সময় নিয়ে কথা বলেছে। এই তো কিছুক্ষণ আগে কথা হয়েছে তার সাথে। নাজনীন নিজের ঘরে ফ্লোরে বসে আছে পালঙ্কে হেলান দিয়ে, দৃষ্টি শূন্য। খানিকক্ষণ পর দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে বুক চিরে। বুকটা ভীষণ ভার হয়ে আছে। কাজে মন দিতে পারছে না। পাপ জানা সত্ত্বেও বারে বারে সেই পাপকে বুকের ভেতর পুষে রাখতে ইচ্ছে হয়। হাতের মধ্যে একটা পুরনো ডায়েরি। সেটা শেষ পাতায় কিছু অসম্পূর্ণ লেখা। নাজনীন দৃষ্টি বুলালো সেখানে। তারপর বলল, জীবনটা বড় অদ্ভুত
রাগিনী, মানুষ তার থেকেও বেশি অদ্ভুত। কেন জানো, আমি নাজনীন চৌধুরী চাইলে অনেক কিছুই করতে পারি, কিন্তু কিন্তু তোমার মুখখানা যখন আমার চোখের সামনে ভেসে ওঠে তখন সবকিছু কেমন ঘোলাটে হয়ে যায়। মনে হয় এই বুঝি তুমি কোমরে হাত দিয়ে রাগ দেখিয়ে বলবে, নাজনীন ভাই তুমি আমার একটা কথাও শোনো না। কেন কোমরে হাত রেখে আগের মতো রাগ দেখাও না রাগিনী? তোমাকে কতদিন এক পলক দেখি না, তৃষ্ণায় বুকটা হাহাকার করছে আমার। আমি জানি তুমি অন্যর স্ত্রী, অন্যর অধিকার, অন্যর আমানত, তুমি আমার জন্য অবাধ্য, হারাম, পাপ, অন্যায়, তবুও এই পাপ আমার পিছু ছাড়ছে না। যন্ত্রণা হয় রাগিনী, বড্ড ব্যথা হয় এই মনে। আমি বোধহয় এই হাহাকার দহন নিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করব। খোদার কাছে কসম করেছি এই সংক্ষিপ্ত জীবনে রাগিনী রানী ছাড়া আর কোনো নারীর স্থান দেব না। তুমি না সব পাপ আমার জন্য, পরের জন্মে তুমি আমার হয়ে এসো রাগিনী। একতরফা ভালোবাসা বিচ্ছেদ যে বড্ড যন্ত্রণাদায়ক। এই মৃত্যু সমান কষ্ট আমি আর সইতে পারবো না। খুব সুখী হও, মৃত্যুর আগে শুধু একবার দেখা দিও রাগিনী, শুধু একবার মন ভরে তোমায় দেখতে দিও, শুধু একবার। ঘরের জানলার পর্দা বাতাসে উড়ে এসে বাড়ি খাচ্ছে দরজার সাথে। নাজনীনের চোখের কোনায় পানি, শূন্য দৃষ্টিখানা জানলার দিকে তাক করে বিড়বিড় করে বলল, শুধু একবার দেখা দিও রাগিনী, মনটা ভরে শেষবার তোমায় দেখতে চাই, দেখা দিও। দরজায় ঠক ঠক শব্দ হয়, সে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। বাইরে থেকে রেখা বেগমের কণ্ঠস্বর ভেসে আসছে। নাজনীন কোনো উত্তর দিচ্ছে না বলে তিনি দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ছেলেকে মেঝেতে বসে থাকতে দেখে বুকটা কামড়ে ধরলো। ধীরপায়ে এগিয়ে এসে ছেলের পাশে বসতেই নাজনীন মায়ের কোলে মাথা রাখলো। পড়া চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা আমার বুকে বড্ড যন্ত্রণা হয়, তুমি একটু দোয়া পড়ে দিবে। রেখা বেগম হাত দিয়ে ছেলের চোখের পানি মুছে দিলেন, তারপর বললেন, এভাবে আর কত বাবা, সে তোর ভাইয়ের বউ, এটা কেন বুঝতে চাইছিস না? নাজনীন বলল, বুঝবো না কেন, আমি তো তার সুখী সংসারের জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করি আম্মা, সে সুখী হোক, দুনিয়ার সব সুখ তার হোক। রেখা বেগম বলল, খুব কষ্ট হচ্ছে? নাজনীন বলল, খুব। এত কষ্ট তোমার হলে তুমি বেঁচে থাকতে পারতে না আম্মা, খুব কষ্ট হয়। রেখা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন, ধরা গলায় বললেন, আব্বা কখনো তার নামে বদদোয়া দিস না, মেয়েটার কপাল এমনিতেই খারাপ, কখনো সুখের মুখ দেখেনি, বিয়ের পর যদি একটু সুখ হয় তাহলে ক্ষতি কি? নাজনীন মুচকি হাসলো, তারপর বলল, আম্মা তোমার ছেলে কি এতই খারাপ? পুরো দুনিয়া তার বিরুদ্ধে গেলেও আমি তার পাশে থাকবো। রেখা বেগম গর্ব করে হাসলেন। নাজনীনের চোখ ভিজে আসছে, বারবার শুকনো ডুব গিলেও যেন চোখের পানি আটকাতে পারছে না। মায়ের কোলে মুখ লুকিয়ে বলল, আম্মা আমার ধৈর্য কুলায় না, আল্লাহ আমার সাথে বেইমানি করলো, আমার হৃদয় এমন ভাবে ভাঙলো যেটা জোড়া লাগানো অসম্ভব। এই দুঃখ নিয়ে কিভাবে জীবন পার করবো আম্মা? রেখা বেগম ঠোঁট ভেঙে কেঁদে উঠলেন। নাজনীন ফের বলল, তাকে মনে করো পাপ আম্মা, যাকে আমি কখনোই ভুলতে পারবো না, তাকে আমার থেকে ছিনিয়ে নেওয়া কেন হলো? আমি কি আল্লাহর কাছে অভিযোগ করতে পারবো না আম্মা? রেখা বেগম বলল, চুপ কর নাজনীন, বাচ্চাদের মতো কথা বলিস না, তোর দাদা শুনতে পেলে কেলেঙ্কারি ঘটে যাবে। নাজনীন চুপ করে গেল, মায়ের কোলে মাথা রেখে চোখ বন্ধ করলো। এই তো জীবন, কেউ পেয়েও অবহেলা করে, আর কেউ না পেয়েও যন্ত্রণায় কাতরায়। কে জানে কি লিখে রেখেছে আল্লাহ তার ভাগ্যে। আর এদিকে কাল অর্ণর ফ্লাইট, সবকিছু গুছিয়ে রেখেছে সে। কায়নাত হাতুটে মুখ ঠেকিয়ে তাকিয়ে আছে অর্ণর দিকে। অর্ণ কিছু জিনিস গুছিয়ে ব্যাগে রাখছে, গম্ভীর মুখের সকল কাজ করে যাচ্ছে। কায়নাত দীর্ঘশ্বাস ফেলে চোখের পানি মুছলো, জোরপূর্বক ঠুটে মৃদু হাসি টেনে বলল, লাট সাহেব তাহলে চলেই যাচ্ছেন? অর্ণ উত্তর দিল না। কায়নাত ফের বলল, নিজের যত্ন নিবেন, খেয়াল রাখবেন নিজের, সেখানে গিয়ে আবার কায়নাতকে ভুলে যাবেন না যেন। অর্ণ চোখ তুলে তাকালো, মেয়েটার চোখ ফুলে গেছে কান্নায়। অর্ণ শুকনো ঢুক গিলে কাজে মন দিয়ে বলল, তুমি নিজের যত্ন নিও ইডিয়ট, ঠিক সময় মতো ওষুধ খাবে, পড়াশোনায় কোনো বাহানা চলবে না। কায়নাত মাথা নাড়ালো। অর্ণ সবকিছু গুছিয়ে বিছানায় এসে কায়নাতের পাশে বসলো, অথচ একবারও কায়নাতের চোখের দিকে তাকালো না। কায়নাত আর ঘাটলো না অর্ণকে, বালিশ ঠিক করে মাথা রেখে চোখ বন্ধ করলো, অথচ চোখে ঘুম নেই। অর্ণ ঘরের লাইট বন্ধ করে পাশে শুলো, কায়নাতকে টেনে বুকের সাথে চেপে ধরে মাথায় চুমু এঁকে বলল, আজ রাতটা বুকের মাঝে লুকিয়ে রাখি আপনাকে। কায়নাত ঠোঁট কামড়ে নিঃশব্দে ফুপিয়ে উঠলো। অর্ণ বুঝেও চুপ রইল, এমন ভাবে জড়িয়ে ধরলো যেন এই ছোঁয়াই হবে শেষ ছোঁয়া। কায়নাত কান্নারত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, পুরো পৃথিবী আমার আজীবন দুঃখ দিয়ে এলো, সবশেষে কবুল করলাম দুঃখই আমার জীবন। অর্ণ চোখ বন্ধ করলো, বুকের ভেতর কামড়ে ধরেছে তার। কি করে এই মেয়েকে বোঝাবে তার অনুভূতি? সে তো ইচ্ছে করে যাচ্ছে না, কায়নাতের ভালোর জন্যই যাচ্ছে। রাত পোহালো, ভোরের আলো ফুটতেই কায়নাতের ঘুম ভেঙে গেল। শরীর ভালো না থাকায় নামাজ পড়া হয় না অনেকদিন ধরে। পিট পিট করে চোখ খুলতেই বুকটা খা খা করে উঠলো। পুরো ঘর শূন্য, অর্ণ নেই। আজ পাশে অর্ণর দেহখানা নেই, ঘরের দরজা চাপানো, অর্ণর একটা জিনিসও নেই ঘরে। কায়নাত বালিশে মুখ চেপে হু হু করে কেঁদে উঠলো, বুক চাপড়ে বিড়বিড় করলো। সবশেষে শূন্যতায় নিজেকে ভাসাতে হলো। ভালোবাসা পেয়েও হারিয়ে ফেললো সে। ভালোবাসার মানুষটা আর নেই, চলে গেছে বহুদূরে, একটাবারের জন্য বলে গেল না। কায়নাত উঠে বসলো। অর্ণর ফ্লাইট তো সকালে নয়, তবুও লোকটা সকাল সকাল বেরিয়ে গেছে। সে বিছানা থেকে নেমে বারান্দায় গিয়ে হাঁটা ধরলো। শাড়ির আঁচল মেঝেতে গড়াচ্ছে, এলোমেলো চুল। চোখে পানি নিয়ে বারান্দার দরজা খুলে দিতেই ঠান্ডা বাতাস ছুঁয়ে দিল তার সারা সর্বাঙ্গ। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টানলো কায়নাত। কষ্টগুলো গলায় আটকে আছে, না গিলতে পারছে আর না ফেলতে পারছে। সকালে বেহেরুজ বেগম এলেন কায়নাতকে খাবার খেতে ডাকতে। মেয়েটার আজ খেতে নিচে নামেনি। তিনি ঘরে ঢুকে দেখলেন কায়নাত বিছানার এক কোনায় খাটের সাথে হেলান দিয়ে বসে আছে, বিধ্বস্ত মুখশ্রী, এলোমেলো চুল। তিনি তাকিয়ে রইলেন বাচ্চা মেয়েটার দিকে। ছেলেটার প্রতি আজ ভীষণ রাগ হচ্ছে তার। তিনি এগিয়ে এলেন নিকটে। কায়নাত
কায়নাতের পাশে বসে মাথায় হাত রাখতেই কায়নাত চমকে উঠল। বেহরুজ বেগম তৎক্ষণাৎ বলে উঠলেন, ভয় পেও না। কায়নাত চোখের পানি মুছে ঢুক গিলে বলল, কিছু বলবেন আম্মু? বেহরুজ বেগম বললেন, খাবে না তুমি? কত বেলা হয়েছে দেখেছো? তোমার না ওষুধ আছে? কায়নাত বলল, আমার একটু খিদে নেই আম্মু, আমার ভীষণ ঘুম পাচ্ছে, একটু ঘুমাই আমি। বেহরুজ বেগম বলল, তা বললে হয়, খেতে হবে মা। কায়নাত মানা করলো সে খাবে না মানে খাবেই না। বেহরুজ বেগমও ছাড়লেন না, জোর করে ওয়াশরুমে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে আনলেন। নিচে গিয়ে খাবার নিয়ে এসে নিজে খাইয়ে দিলেন। ওষুধ দিয়ে চলে যেতেই কায়নাত দরজা লাগিয়ে বিছানায় এসে চোখ বন্ধ করলো। সত্যি একটু ঘুম দরকার, যন্ত্রণা কমানোর জন্য হলেও একটু ঘুম দরকার। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন আর ডিসক্রিপশন বক্সেও পাবেন। তো সবাই প্লিজ দেখে নিয়ে না, সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।